দোহায় যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনায় হরমুজ নিয়ে দর কষাকষি, ফলপ্রসূ বৈঠকের দাবি ট্রাম্পের। খামেনি পরবর্তী ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর ব্যাপক বিমান হামলা, বেসামরিক নাগরিক হতাহতের আশঙ্কা। 15 বছর পর আবারও আলোচনায় বিতর্কিত মিসল বাঁধ। ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ছাড়ালো 2000, কমছে নিখোঁজদের জীবিত উদ্ধারের আশা। ক্ষতিগ্রস্ত এলাকায় চরম মানবিক সংকট। এবং শীর্ষ 16 নিশ্চিতের মিশনে রাতে স্পেনের সামনে অস্ট্রিয়া চ্যালেঞ্জ। রোনালদো মদ্রিচ লড়াইয়ের অপেক্ষা, উত্তাপ ছড়াচ্ছে পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ইরান প্রথম দফার পরোক্ষ কারিগরি আলোচনা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকা এবং মার্কিন কর্মকর্তাদের হুমকিমূলক বক্তব্যের তীব্র সমালোচনা করেছে তেহরান। তবে চুক্তি লঙ্ঘনের ঘটনা তদারকিতে একটি দ্রুত যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার আলোচনা ভালোভাবে এগোচ্ছে। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ ও হরমুজ প্রণালী পুরোপুরি চালুর লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় মার্কিন ও ইরানি প্রতিনিধিদের পরোক্ষ কারিগরি আলোচনা হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় 3 দেশের ঊর্ধ্বতন আলোচকদের উপস্থিতিতে এই বৈঠক হয়। বৈঠকে লেবাননে যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি আনুষ্ঠানিকভাবে তোলে তেহরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সেনা মোতায়েন, সামরিক সরঞ্জাম বাড়ানো এবং মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক কিছু হুমকি ও হস্তক্ষেপমূলক বক্তব্যের কঠোর সমালোচনা করে এর তীব্র প্রতিবাদ জানায় ইরানি প্রতিনিধি দল। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কারণে সেসব ক্ষতিগ্রস্ত কেন্দ্রে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে পরিদর্শনের অনুমতি দেয়া হবে না বলে আবারও স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী সতর্ক করে বলেছেন, সমঝোতা স্মারকের একটি শর্ত লঙ্ঘন হলেও পুরো চুক্তি ভেস্তে যেতে পারে। জানান, এই সমঝোতা স্মারকের যে কোনো ধরনের লঙ্ঘন ও ত্রুটি আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করতে এবং তা দ্রুত তদারকিতে শিগগিরই একটি বিশেষ যোগাযোগ মাধ্যম চালু করা হবে। এছাড়া ইরানের জব্দকৃত অর্থের একটি অংশ তেহরানের প্রয়োজনীয় পণ্য কেনার কাজে ব্যবহারের বিষয়েও বৈঠকে অগ্রগতি হয়েছে। এদিকে বৈঠকের বিষয়ে প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া বেশ ভালোভাবেই এগোচ্ছে এবং দোহার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তবে আলোচনার গতি নিয়ে ট্রাম্প আশাবাদী হলেও সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তারা মূলত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার উপর জোর দিচ্ছেন। ভ্যান্স সাফ জানিয়েছেন, ইরান যদি পুনরায় পরমাণু কর্মসূচি চালু করে কিংবা আন্তর্জাতিক পরিদর্শকদের বাধা দেয়, তবে ওয়াশিংটনের হাতে সব ধরনের বিকল্প পথ খোলা রয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। 36 বছরের শাসনের অবসান হলেও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে ক্ষমতার রাজনীতি থেমে নেই। 4 মাস পর তার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা জাতীয় ঐক্য ও শক্তির প্রতীক হিসেবে দেখাতে চাচ্ছে তেহরান। তবে উত্তরাধিকার, ক্ষমতার ভারসাম্য এবং ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। কূটনৈতিক আলোচনা, অভ্যন্তরীণ সংকট এবং আঞ্চলিক ভূ রাজনীতির নতুন বাস্তবতায় শুরু হচ্ছে খামেনি পরবর্তী ইরানের নতুন অধ্যায়। 1989 সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন আয়াতুল্লাহ আলী খামেনি। গত 3.5 দশকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী অবস্থানের মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। ইরানে ছাত্র আন্দোলন, নির্বাচন পরবর্তী বিক্ষোভ সহ প্রতিটি সংকটই কঠোর হাতে দমনে নেতৃত্ব দেন খামেনি। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলের বিমান হামলায় তার মৃত্যু সেই দীর্ঘ শাসনের আকস্মিক সমাপ্তি ঘটায়। 4 মাস পর তার জানাজা ঘিরে শুরু হতে যাওয়া রাষ্ট্রীয় আয়োজন তেহরানের জন্য শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ। রাজধানী তেহরান ও পবিত্র নগরী কোমে কয়েকদিনের শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লাখো মানুষের অংশগ্রহণ এবং বিদেশি প্রতিনিধিদের উপস্থিতির মধ্য দিয়ে সরকার দেখাতে চাইছে যে নেতৃত্বে পরিবর্তন এলেও রাষ্ট্রের কাঠামো অটুট রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে বেসিস মিলিশিয়া ও অন্যান্য নিরাপত্তা বাহিনী।
তবে এই আয়োজনের আড়ালে রয়েছে বড় প্রশ্ন। আলী খামেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিলেও তার ছেলে মোস্তফা খামেনি এখনও জনসমক্ষে আসেননি। ফলে বাস্তবে ক্ষমতার নিয়ন্ত্রণ কার হাতে সেটি নিয়ে আলোচনা চলছে। বিশ্লেষকদের একাংশের মতে ভবিষ্যতে ধর্মীয় নেতৃত্বের চেয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির প্রভাব আরও বাড়তে পারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা, হরমুজ প্রণালীকে ঘিরে আঞ্চলিক সমীকরণ এবং অর্থনৈতিক সংকট নতুন নেতৃত্বের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশের ভেতরেও পরিস্থিতি সহজ নয়। উচ্চ মূল্যস্ফীতি, দুর্নীতি, বেকারত্ব এবং সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনের রক্তাক্ত দমনের ক্ষত এখনও রয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, খামেনির মৃত্যু এবং তার জানাজার মধ্য দিয়ে এক যুগের সমাপ্তির প্রতীক হলেও এটি একই সঙ্গে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ, ক্ষমতার কাঠামো এবং আঞ্চলিক ভূমিকা কোন পথে এগোবে সেই প্রশ্নেরও সূচনা করে দিয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। মিয়ানমারের রাখাইনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে বেসামরিক নাগরিক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে সাগাইং অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিজেদের মধ্যকার রক্তক্ষয়ী কোন্দলে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে গত 4 মাসে প্রায় 7 লাখ নাগরিক মিয়ানমার ছেড়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন। মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং উপজেলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। যুদ্ধবিমান থেকে শহরের আশপাশের গ্রামগুলোতে মুহুর্মুহু বোমা ফেলেছে সেনারা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে অন্তত 10টি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানান বাসিন্দারা। এদিকে জান্তা বিরোধী শিবিরের অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত হয়েছে সাগাইং অঞ্চলের মনিওয়া শহর। সমান্তরাল জাতীয় ঐক্য সরকার এনইউজির অনুগত পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এবং পিপলস সিকিউরিটি ফোর্স পিএসএফ এর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয় পিএসএফ ক্যাম্পগুলোতে পিডিএফ এর আকস্মিক অভিযানের পরই এই সংঘাতের সূত্রপাত। এমন চতুর্মুখী সহিংসতা ও জান্তা সরকারের বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন থেকে বাঁচতে দলে দলে দেশ ছাড়ছেন মিয়ানমারের নাগরিকরা। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম 4 মাসেই প্রায় 6,87,000 মিয়ানমার নাগরিক প্রতিবেশী থাইল্যান্ডে প্রবেশ করেছেন। মূলত জোরপূর্বক সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি এড়ানো, নিরাপত্তা এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণেই এই ব্যাপক দেশত্যাগ। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান পরবর্তী সংঘাতে এ পর্যন্ত 1 লাখের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা ACLED। বিশ্লেষকদের মতে এটি বর্তমানে এশিয়ার অন্যতম প্রাণঘাতী সংঘাত, যেখানে প্রকৃত প্রাণহানি আরও বেশি হতে পারে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এই সহিংসতার জেরে 37 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং তীব্র খাদ্য সংকটে ভুগছেন প্রতি 5 জনের 1 জন, যার নেতিবাচক প্রভাব পড়ছে প্রতিবেশী দেশগুলোতেও। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। 15 বছর পর আবার আলোচনায় মিয়ানমারের বিতর্কিত মিৎসন বাঁধ। চীনের সমর্থনে প্রকল্পটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে মিন অং হ্লাইং সরকার। বিদ্যুৎ সংকট নিরসনের দাবি করলেও পরিবেশ ধ্বংস, বাস্তুচ্যুতি এবং চীনের স্বার্থকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, মিৎসন কি উন্নয়নের প্রতীক নাকি নতুন সংঘাতের সূচনা? 2009 সালে চীনের সহায়তায় মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে শুরু হয় মিৎসন জলবিদ্যুৎ প্রকল্পের কাজ। 360 কোটি ডলার ব্যয়ে মালি ও এনমাই নদীর মিলনস্থলে নির্মাণের কথা ছিল দেশটির সবচেয়ে বড় এই জলবিদ্যুৎ বাঁধ। কিন্তু পরিবেশগত ঝুঁকি, হাজারো মানুষের সম্ভাব্য বাস্তুচ্যুতি এবং চীনের অতিরিক্ত প্রভাব নিয়ে জনরোষের মুখে 2011 সালে তৎকালীন সরকার প্রকল্পটি স্থগিত করে। প্রায় 1.5 দশক পর সেই প্রকল্পই আবার সামনে এনেছে মিন অং হ্লাইংয়ের সরকার। লক্ষ্য আগামী প্রায় 8 বছরের মধ্যে নির্মাণ শেষ করা। মিন অং হ্লাইংয়ের সাম্প্রতিক চীন সফরের পরই প্রকল্পটি পুনরায় বিষয়টি সামনে আসে। সরকারের দাবি, ভয়াবহ বিদ্যুৎ সংকটে থাকা মিয়ানমারের জন্য এই বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতে প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রয়োজনীয় 10 গিগাওয়াট বিদ্যুতের অর্ধেকেরও বেশি উৎপাদন সম্ভব হবে। তবে বিতর্কও রয়েছে, কারণ মূল পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্পে উৎপাদিত প্রায় 6 গিগাওয়াট বিদ্যুতের 90% রপ্তানি হওয়ার কথা চীনে। যদিও সেই চুক্তিতে কোনো পরিবর্তন এসেছে কিনা তা এখনো নিশ্চিত নয়।
সরকার বলছে অতীতের তুলনায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশগত ঝুঁকি মোকাবেলা করা হবে, কিন্তু বিরোধীদের উদ্বেগ কমেনি। তাদের আশঙ্কা, বাঁধ নির্মাণ হলে বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যাবে, হাজারো মানুষ বাস্তুচ্যুত হবে এবং ভূমিকম্প প্রবণ এলাকায় এত বড় স্থাপনা নতুন ঝুঁকি তৈরি করবে। সম্প্রতি 49টি নাগরিক সমাজের সংগঠন প্রকল্পটি পুরোপুরি বাতিলের দাবি জানিয়েছে। তাদের মতে এটি জনগণের কোনো উপকারে আসবে না, বরং মানুষের জীবন, ঘরবাড়ি এবং পরিবেশের অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। সরকার অবশ্য প্রকল্পের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে মাঠে নেমেছে। কাচিন রাজ্য জুড়ে একের পর এক জনসভা করে প্রকল্পের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। একই সঙ্গে সরকারের হিসাব বলছে নতুন করে কাজ শুরু হলে প্রকল্পের ব্যয় বেড়ে প্রায় 11.5 বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা প্রাথমিক ব্যয়ের 3 গুণেরও বেশি। তাই 15 বছর আগে যে বাঁধ জনরোষে থেমে গিয়েছিল সেটি এবার সত্যি বাস্তবায়িত হবে নাকি আবারও বিতর্কের দেয়ালে আটকে যাবে, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় বলেই মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। ইউক্রেনের রুশ হামলায় 2 শিশুসহ নিহত 17, আহত অর্ধশতাধিক। পাল্টা আঘাত কিয়েভের। প্রেসিডেন্ট নির্বাচনে জেলেনস্কির বিরুদ্ধে লড়ার ঘোষণা সাবেক সেনাপ্রধানের। ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে 2295 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ প্রায় 50,000 মানুষ। ভয়াবহ এই বিপর্যয়ের 1 সপ্তাহ পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপ থেকে স্বজনদের জীবিত ফেরার আশা ছাড়ছেন না প্রিয়জনরা। তবে উদ্ধার কাজে ধীরগতির কারণে আর কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা অনেক কমে গেছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে তীব্র খাদ্য ও পানি সংকট, লুটপাট এবং সংক্রামক ব্যাধির আশঙ্কায় দেশটিতে এক চরম মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে ধুলোর সঙ্গে মিশে গেছে গোটা উপকূলীয় অঞ্চল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা শহরের ধসে পড়া ভবনগুলোতে জীবিত আর কেউ নেই নিশ্চিত হয়ে সেগুলোকে মৃত বা ডি চিহ্ন দিয়ে চিহ্নিত করছেন উদ্ধারকর্মীরা। প্রতিদিনই ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে অসংখ্য মৃতদেহ। ভেনেজুয়েলায় ভূমিকম্পের 1 সপ্তাহ পার হওয়ার পরও প্রিয়জনকে জীবিত ফিরে পাওয়ার আশা পুরোপুরি ছাড়েননি স্বজনেরা। তবে সময় পার হওয়ার সাথে সাথে তাদের সেই আশা এখন নিভে আসছে। ধ্বংসস্তূপের নিচে প্রাণের খোঁজের চেয়েও টিকে থাকার লড়াই বড় হয়ে উঠেছে। ভেঙে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা, দেখা দিয়েছে তীব্র খাদ্য ও পানির সংকট। ত্রাণ শিবিরের সামনে এক মুঠো খাবারের জন্য মানুষের হাহাকার আর কারাকারি রূপ নিয়েছে চরম বিশৃঙ্খলায়। এর মাঝেই মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ব্যাপক চুরি ও লুটপাট। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট আর মার্কিন নিষেধাজ্ঞার কারণে আগে থেকেই নড়বড়ে ছিল ভেনেজুয়েলার স্বাস্থ্য খাত। এই দুর্যোগের পর রাজধানী কারাকাসের হাসপাতালগুলোয় উপচে পড়ছে আহত মানুষের ভিড়। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি থাকায় চিকিৎসকদের কেবল গুরুতর রোগীদেরই অগ্রাধিকার দিতে হচ্ছে। এর ওপর হাম ও ডিপথেরিয়ার মতো সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন চরম মানবিক সংকটের মুখে বিশ্ব খাদ্য কর্মসূচি এরই মধ্যে ভেনেজুয়েলার 5 লাখ মানুষের 3 মাসের খাবারের জন্য জরুরি ভিত্তিতে $5 কোটি সহায়তা চেয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দীর্ঘস্থায়ী মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটিতে আন্তর্জাতিক সাহায্য, প্রয়োজনীয় তহবিল এবং উদ্ধার কাজের ভারী যন্ত্রপাতি পৌঁছানোর পথ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করলেও তা এই বিশাল ক্ষয়ক্ষতি মোকাবিলায় একেবারেই অপ্রতুল। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এবার ফিফা বিশ্বকাপের খবর। রুদ্ধশ্বাস লড়াইয়ে বিশ্বকাপে টিকে রইল বেলজিয়াম। অতিরিক্ত সময়ের পেনাল্টিতে সেনেগালকে হারিয়ে নাটকীয় প্রত্যাবর্তন করল দ্য রেড ডেভিলস। ইউরি টিলাম্যানের জোড়া গোলে তেরেঙ্গা লায়নদের 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ বেলজিয়াম। 2-0 এগিয়ে থেকেও রাউন্ড অফ 32 থেকে সাদিও মানের সেনেগালের বিদায়। 2.5 মিনিটের ঝড়ে স্বপ্ন ভাঙে সেনেগালের। বুড়ো হাড়ের ভেলকি দেখালেন বেলজিয়ামের সবচেয়ে অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলো লুকাকু। 85 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থাকা তেরেঙ্গা লায়নদের কাছ থেকে মূলত ম্যাচটা বের করে আনেন 33 বছর বয়সী এই ফুটবলার। এরপর টিলাম্যানের গোল আর অতিরিক্ত সময়ে পাওয়া বিতর্কিত পেনাল্টি থেকে এবারের বিশ্বকাপের নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লেখে দ্য রেড ডেভিলস।
তাতেই হৃদয় ভাঙল সাদিও মানের সেনেগালের। ম্যাচের অতিরিক্ত সময়ে সেনেগালের ডি বক্সে ফাউলের শিকার হন বেলজিয়াম অধিনায়ক ইউরি টিলাম্যান। এরপর রেফারির লম্বা ভিআর চেক, যেখানে সিদ্ধান্তটা যায় বেলজিয়ামের পক্ষেই। পেনাল্টির কল দেন রেফারি। সেখান থেকে 2-0 গোলে পিছিয়ে পড়া ম্যাচ বেলজিয়াম জিতে নেয় 3-2 গোলে। যদিও সিয়াটলে ম্যাচের শুরুর রূপটা ছিল একেবারেই ভিন্ন। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে তেরেঙ্গা লায়নরা। গোল পেতেও বেশি সময় লাগেনি তাদের। 25 মিনিটে সাদিও মানের দুর্দান্ত ক্রস থেকে ইসমাইল সারের হেডে বল পোস্টে লেগে ফিরে এলেও রিবাউন্ডে জালে জড়ান হাবিব দিয়ারা। 1-0 গোলে এগিয়ে যায় আফ্রিকান প্রতিনিধিরা। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি সাদিও মানেরা। দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম লেখান ইসমাইল সার। শক্তিশালী ফিনিশিংয়ে ব্যবধান 2-0 করেন এই ফরওয়ার্ড। 2 গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বেলজিয়াম। উপায় না দেখে মাঠে বেশ কিছু পরিবর্তন আনেন বেলজিয়াম কোচ। উঠিয়ে নেন অভিজ্ঞ ডি ব্রুইনা ও জেরেমি ডোকুকে। তাতেও কাজ হচ্ছিল না। সেনেগালের ডিফেন্স কিছুতেই ভাঙতে পারছিল না বেলজিয়াম। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে যায় রেড ডেভিলস। তবে বেলজিয়ামের ত্রাতা হয়ে আসেন বদলি নামা লুকাকু। 85 মিনিটে থমাস মুনিয়রের অ্যাসিস্ট থেকে রেড ডেভিলদের ম্যাচে ফেরান এই ফুটবলার। তখনও হয়তো আসন্ন বিপদ আঁচ করতে পারেনি সেনেগাল। 3 মিনিট পর আবারও সেনেগালের ডিফেন্স ভাঙে বেলজিয়াম ফরওয়ার্ডরা। লিওনার্দো ট্রোসার্ডের বাড়ানো বল থেকে রীতিমতো ফ্রি হেডার থেকে গোল করে ব্যবধান 2-2 করেন ইউরি টিলাম্যান। আর তাতেই আক্ষেপ বাড়ে সেনেগালের। রাউন্ড অফ 32 থেকে বিদায় নিতে হয়েছে তেরেঙ্গা লায়নদের। আর নাটকীয় জয়ে রাউন্ড অফ 16-এ বেলজিয়াম। ফাহিম ইসলাম, সময় সংবাদ। কাতারের উপহার দেয়া $40 কোটি বিলাসবহুল নতুন এয়ারফোর্স ওয়ানে প্রথমবার উড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন বিমান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না। তবে বিলাসিতা, নিরাপত্তা সক্ষমতা আর বিদেশি উপহার গ্রহণের নৈতিকতা নিয়ে প্রশ্নে আবারও আলোচনার কেন্দ্রে ট্রাম্পের নতুন এই বিমান। বোয়িং 747-8 ভিত্তিক ব্রিজ এয়ারফোর্স ওয়ানে প্রথম সরকারি সফরে স্থানীয় সময় বুধবার নর্থ ড্যাকোটা যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে নির্মিত থিওডর রুজভেল্ট প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি পরিদর্শন ছিল সফরের মূল উদ্দেশ্য। যাত্রার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কাতারের উপহার দেয়া নতুন উড়োজাহাজে প্রথমবার ভ্রমণ করতে পেরে তিনি অত্যন্ত গর্বিত ও উচ্ছ্বাসিত। এ সময় কাতারের প্রশংসা করে বলেন, সত্যি বলতে যুক্তরাষ্ট্র এমন একটি উড়োজাহাজ তৈরি করতে পারত না, কারণ এত ব্যয় করতে যুক্তরাষ্ট্র রাজি হতো না। প্রায় $40 কোটি মূল্যের এই উড়োজাহাজটি মূলত কাতারের রাজ পরিবারের জন্য তৈরি হয়েছিল। পরে এটিকে প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী করে ব্যাপক সংস্কার করা হয়। আগের সাদা হালকা নীল রঙের পরিবর্তে নতুন বিমানটিতে ব্যবহার করা হয়েছে ট্রাম্পের পছন্দের গাঢ় নীল, লাল ও সোনালী রঙের নকশা। তবে নতুন এয়ারফোর্স ওয়ানকে ঘিরে প্রশ্নও কম নয়। অ্যাসোসিয়েটেড প্রেস এপির বিশ্লেষণে দেখা গেছে, বিমানটিতে প্রচলিত প্রেসিডেন্টীয় এয়ারফোর্স ওয়ানের কিছু ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ও প্রতিরক্ষা ব্যবস্থা নেই। যোগাযোগের অ্যান্টেনার সংখ্যাও তুলনামূলক কম। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, দ্রুত ব্যবহারের উপযোগী করতে গিয়ে কিছু জটিল প্রকৌশলগত পরিবর্তন বাদ দেওয়া হয়েছে। যদিও মার্কিন বিমান বাহিনীর দাবি, নিরাপত্তা বা সুরক্ষিত যোগাযোগে কোনো ঝুঁকি নেওয়া হয়নি। তবে স্থায়ী নতুন VC-25B বহরে যোগ না দেয়া পর্যন্ত এটি একটি কার্যকর ব্রিজ বিমান হিসেবেই ব্যবহৃত হবে। নাদিম মারজান, সময় সংবাদ। জোরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় 2 শিশুসহ অন্তত 17 জন নিহত হয়েছেন। আহত অর্ধশতাধিক। রণক্ষেত্রের এই চরম উত্তেজনার মাঝে কিয়েভের অভ্যন্তরীণ রাজনীতিতে শুরু হয়েছে তীব্র ক্ষমতার লড়াই। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জেলেনস্কির বিরুদ্ধে লড়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জেলুজনি। ইউক্রেন সংকট সমাধান নিয়ে মার্কিন নীতিতে পরিবর্তনের বিষয়ে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বলে দাবি মস্কোর। ইউক্রেনের আকাশ জুড়ে আবার রুশ বোমারু বিমান ও ড্রোনের তাণ্ডব। বুধবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ সহ ওডেসা ও খেরসন অঞ্চলে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে পুতিন বাহিনী। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে হতাহতের ঘটনা ঘটেছে। পাল্টা আঘাত হানছে ইউক্রেনও। রুশ সীমান্তবর্তী এলাকাগুলো লক্ষ্য করে ড্রোন হামলা অব্যাহত রেখেছে জেলেনস্কি বাহিনী। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এসব হামলায় টার্গেট করা হচ্ছে রাশিয়ার তেল শোধনাগারগুলো।
রণক্ষেত্রের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পট পরিবর্তনের আভাস মিলছে। ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালজুনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভলোদিমির জেলেনস্কিকে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন। জালজুনি সাফ জানিয়েছেন, দেশের মানুষ তার উপর আস্থা রাখছে এবং তিনি জনগণের এই বিশ্বাসের অমর্যাদা করতে পারবেন না। ইউক্রেন সংকট সমাধান নিয়ে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন এসেছে কিনা সে বিষয়ে রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বলে দাবি করেছে মস্কো। এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, দ্বিপাক্ষিক যোগাযোগের মাধ্যমে মার্কিন প্রশাসন তাদের অবস্থানের কোনো রদবদলের কথা ক্রেমলিনকে অবহিত করেনি। তবে যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ নেই উল্লেখ করে মস্কো বলছে, আলাস্কা সম্মেলনের বোঝাপড়া অনুযায়ী যে কোনো ন্যায্য ও টেকসই সমাধানের প্রস্তাব বিবেচনা করতে তারা এখনও প্রস্তুত। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেট পরিকল্পনার পক্ষে পার্লামেন্টে সাফাই গেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার হাউস অব কমন্সে এই পরিকল্পনা উত্থাপন করা হয়, যার লক্ষ্য 2030 সালের মধ্যে নেটোর ওপর রাশিয়ার সম্ভাব্য হামলার ঝুঁকি মোকাবেলা করা। তবে এই অতিরিক্ত 15 বিলিয়ন পাউন্ডের ব্যয় পরিকল্পনা ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিরোধীদের দাবি, ঘোষিত এই খাতের 1/3 অর্থায়নের উৎস এখনো অনিশ্চিত। বাজেট নিয়ে বক্তব্যের পর পার্লামেন্টে বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতারা স্টারমারকে প্রশ্ন বানিয়ে জর্জরিত করেন। প্রতিরক্ষা তহবিলের ঘাটতি পূরণে পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রীর সম্মতি আছে কিনা তা জানতে চান। জবাবে স্টারমার বলেন, লেবার সরকারের এই পরিকল্পনা নিয়ে তিনি গর্বিত এবং যে কোনো প্রধানমন্ত্রী এই পরিকল্পনার পক্ষেই থাকবেন। আন্তর্জাতিক সময় আরো থাকছে। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় ককরোচ জনতা পার্টির তীব্র দাবদাহে ও অনশনে পরিবেশকর্মী ওয়াংচুক তেলাপোকাদের আন্দোলনে সংহতি জানাচ্ছেন বিরোধী নেতারা। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল করতে না পেরে বেশ ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন। মাটির অধিকার বনাম হোয়াইট হাউসের ক্ষমতার লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হলো মার্কিন সংবিধানেরই। তবে এখন প্রশ্ন উঠছে, মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশটি বাতিল হওয়ায় কে লাভবান হলো আর কেই বা ক্ষতির সম্মুখীন। বিশেষজ্ঞরা বলছেন, শত বছরের পুরনো এই অধিকার টিকে যাওয়ায় শুধু লাখো অভিবাসী পরিবারই স্বস্তি পায়নি, বরং সুরক্ষিত হলো মার্কিন অর্থনীতির দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ। ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশকে সরাসরি অসাংবিধানিক আখ্যা দিয়ে তা বাতিল করে দেন মার্কিন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জন রবার্টস সংখ্যাগরিষ্ঠের রায়ে লিখেছেন, সংবিধানের 14তম সংশোধনীতে যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতির সুরক্ষাই দেয়া হলো। আদালতের এই রায় আসার সঙ্গে সঙ্গেই ট্রাম্পের কট্টরপন্থী শিবির এবং হোয়াইট হাউসে তীব্র অসন্তোষ শুরু হয়েছে। ট্রাম্প এই রায়কে দেশের জন্য চরম ক্ষতিকর আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন এবং কংগ্রেসকে অবিলম্বে সাধারণ আইন পাশের মাধ্যমে এই প্রথা বন্ধের আহ্বান জানিয়েছেন। তবে অভিবাসন ও আইন বিশেষজ্ঞরা ট্রাম্পের এই দাবিকে নাকচ করে দিয়েছেন। তাদের মতে সুপ্রিম কোর্ট সংবিধানের আক্ষরিক ও ঐতিহাসিক ব্যাখ্যাকে চূড়ান্ত হিসেবে গ্রহণ করায় সাধারণ আইন দিয়ে একে ভাঙা যাবে না। গবেষণা বলছে, ট্রাম্পের এই নির্বাহী আদেশ যদি বহাল থাকতো তবে তা যুক্তরাষ্ট্রের জনমিতি ও অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনত। মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী নিষেধাজ্ঞা কার্যকর হলে প্রতি বছর প্রায় 2.5 লাখ শিশু নাগরিকত্বহীন হয়ে জন্মাত, যে কারণে 2045 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে নথিপত্রবিহীন মানুষের সংখ্যা আরও 27 লাখ বেড়ে যেত। এই নীতির সবচেয়ে বড় ভুক্তভোগী হতো লাতিন ও এশীয় বংশোদ্ভূত মানুষ। অথচ সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের হিসাব বলছে, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া এই অভিবাসী জনগোষ্ঠী 1975 থেকে 2074 সালের মধ্যে মার্কিন অর্থনীতিতে কর ও উৎপাদন মিলিয়ে প্রায় $7.7 ট্রিলিয়ন অবদান রাখছে এবং রাখবে। বিশ্বের হাতে গোনা যে 30টির মতো দেশে মাটির অধিকারের ভিত্তিতে নাগরিকত্ব দেয়া হয় তার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। কানাডা, মেক্সিকো বা ব্রাজিলের মতো দেশগুলো এই উদারনীতি ধরে রাখলেও ট্রাম্প প্রশাসন একে বার্থ ট্যুরিজম আখ্যা দিয়ে বন্ধ করতে চেয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের এই মাইলফলক রায় পরিষ্কার বার্তা দিল, প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বা রাজনৈতিক মেরুকরণ যতই উগ্র হোক না কেন, মার্কিন নাগরিকত্বের সীমানা নির্ধারণের চূড়ান্ত ক্ষমতা কেবল সংবিধানেরই। নাদিম মারজান, সময় সংবাদ।
তাপেও থামছে না ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলন। তেলাপোকাদের আন্দোলনে সংহতি জানাচ্ছেন একের পর এক বিরোধী শিবিরের নেতারা। এমনকি জেনজিদের মহারণে চালিকা শক্তি হয়ে অনশন চালিয়ে যাচ্ছেন লাদাখের জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক। 40 ডিগ্রি সেলসিয়াসের তীব্র গরম উপেক্ষা করে প্রায় 2 সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান করছেন শত শত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও আন্দোলনকারী। পুলিশি ব্যারিকেড আর কড়া নিরাপত্তার মধ্যেও চলছে স্লোগান, বক্তব্য আর প্রতিবাদ। এই তরুণদের একটাই দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ব্যঙ্গাত্মক অনলাইন প্রচারণা থেকে জন্ম নেয়া ককরোচ জনতা পার্টি এখন ভারতের তরুণদের শিক্ষা, কর্মসংস্থান ও জবাবদিহির দাবির সবচেয়ে আলোচিত আন্দোলনগুলোর একটিতে পরিণত হয়েছে। মেডিকেলে ভর্তির নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় পরীক্ষা বাতিল হওয়ার পরেই শুরু হয় ক্ষোভ। আন্দোলনকারীদের অভিযোগ, লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। পরে পুনরায় পরীক্ষা হলেও তারা রাজপথ ছাড়েননি। তাদের দাবি, শুধু মন্ত্রীর পদত্যাগ নয়, প্রশ্ন ফাঁস ঠেকাতে স্বাধীন তদারকি, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা এবং শিক্ষা খাতে দীর্ঘমেয়াদী সংস্কার নিশ্চিত করতে হবে। এই আন্দোলনের সূচনা হয় ভারতের প্রধান বিচারপতির তেলাপোকা মন্তব্য ঘিরে। সেই মন্তব্যের প্রতিবাদে যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষার্থী অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যমে গড়ে তোলেন ককরোচ জনতা পার্টি। আন্দোলনে নতুন গতি এনেছেন পরিবেশবাদী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন। সমর্থকদের দাবি, ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়লেও তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আন্দোলনস্থলে প্রশ্ন ফাঁসের পর আত্মহত্যার অভিযোগ থাকা শিক্ষার্থীদের স্মরণে তৈরি করা হয়েছে একটি স্মৃতির দেয়ালও। আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষ, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, সিপিআই ও সিপিএম সহ কয়েকটি বিরোধী দল আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। তবে বিজেপি সিজেপিকে নতুন ভাইরাস এবং তেলাপোকার মতো দল বলে কটাক্ষ করেছে। নাদিম মারজান, সময় সংবাদ। 16তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি সফরে গেছেন প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সম্মেলনে দুই দেশের বাণিজ্য, প্রযুক্তি, অবকাঠামো এবং প্রতিরক্ষা খাতের অগ্রগতি পর্যালোচনা করা হবে। ভারত সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তাকাইচি। এর আগে গেল বছর মোদীর টোকিও সফরে আগামী এক দশকে ভারতে জাপানি বিনিয়োগ দ্বিগুণ করে $61 বিলিয়ন উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিল জাপান। এশিয়ার এই দুই অংশীদারের বৈঠকটি আঞ্চলিক ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেখছেন আন্তর্জাতিক সময়। তীব্র অর্থনৈতিক মন্দা ও উৎপাদন খরচ বৃদ্ধিতে সংকটে জার্মানির ঐতিহ্যবাহী গাড়ির নির্মাতা প্রতিষ্ঠান ওপেল। এই পরিস্থিতি কাটিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে চীনের লিপ মোটরের সঙ্গে যৌথভাবে বৈদ্যুতিক এসইউভি তৈরির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে কম খরচে গাড়ি বানাতে স্পেনের কারখানার ওপর নির্ভরতা বাড়াচ্ছে ওপেল। বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা গ্রুপ স্টেলান্টিসের অন্যতম সহযোগী ব্র্যান্ড ওপেল। তবে বৈশ্বিক বাজারে টিকে থাকার লড়াইয়ে জার্মানির এই ঐতিহ্যবাহী ব্র্যান্ডটি এখন কাটাচ্ছে তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময়। লাগামহীনভাবে বাড়ছে উৎপাদন খরচ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফ্লোরিয়ান হুইটেল জানান, প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদন খরচ কমানো এবং প্রক্রিয়াগুলোকে স্বয়ংক্রিয় করা ছাড়া কোনো বিকল্প নেই তাদের সামনে। এই সংকট থেকে উত্তরণে চীনের লিপ মোটরের সঙ্গে হাত মিলিয়েছে ওপেল। যৌথভাবে তারা তৈরি করছে বৈদ্যুতিক এসইউভি। এই যৌথ উদ্যোগে চীনের উন্নত ব্যাটারি ও সফটওয়্যার প্রযুক্তি ব্যবহার করে মাত্র 2 বছরে নতুন গাড়ি বাজারে আনার লক্ষ্য তাদের। তবে জার্মানির উচ্চ শ্রম ও জ্বালানি খরচের কারণে উৎপাদন চলে যাচ্ছে দক্ষিণ ইউরোপে। ওপেলের নতুন এই ইলেকট্রিক এসইউভি তৈরি হবে স্পেনের জারাগোজা কারখানায়, যেখানে এরই মধ্যে তৈরি হচ্ছে ওপেল কর্সা। এদিকে 100 কোটি ইউরোর বিনিয়োগ প্যাকেজের আওতায় জার্মানির মূল কারখানা রুসেলসহেইমে ওপেল অ্যাস্ট্রার নতুন মডেল তৈরির ঘোষণা দিয়েছে স্টেলান্টিস। তবে সেখানেও কাটেনি শঙ্কা। 3 শিফটের জায়গায় কারখানাটি এখন চলছে মাত্র 1 শিফটে। ইঞ্জিনিয়ারদের সংখ্যা এক ধাক্কায় 40% কমিয়ে আনা হয়েছে 1000-এ। এতে মূল গ্রুপ স্টেলান্টিস তাদের 6000 কোটি ইউরোর মেগা স্ট্র্যাটেজিতে জিপ, র্যাম কিংবা পিয়াতকে বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে অগ্রাধিকার দিলেও ওপেলকে রাখা হয়েছে কেবল একটি আঞ্চলিক ব্র্যান্ড হিসেবে। অন্তরা সেন, সময় সংবাদ।
নিলামে উঠছে অ্যাপলের তৈরি প্রথম দিককার ঐতিহাসিক কম্পিউটার অ্যাপল ওয়ান। ক্যালিফোর্নিয়ার বার্কলের বাইট শপ থেকে 1976 সালে কেনা এই কম্পিউটারটি নিউ ইয়র্কের সৌথে বিচে নিলামে তোলা হচ্ছে। আগামী 15 জুলাই শুরু হতে যাওয়া এই নিলামে কম্পিউটারটির দাম $3 থেকে $5 লাখ পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের ডিজাইন করা অ্যাপল ওয়ান ছিল মূলত প্রতিষ্ঠানটির প্রথম পণ্য। সিরিয়ায় অন্তর্বর্তীকালীন পার্লামেন্টের জন্য 70 জন আইন প্রণেতা মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এর মধ্য দিয়ে দীর্ঘ 8 মাসেরও বেশি সময় পর নতুন পার্লামেন্ট অধিবেশন বসার পথ সুগম হলো। আগামী সোমবার 210 আসনের এই গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্টের মনোনীত এই 70 জনের মধ্যে 15 নারী রয়েছেন। নতুন পার্লামেন্টে নারী আইন প্রণেতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 জনে। তবে গত জুলাইয়ে সরকারি বাহিনীর সাথে স্থানীয় দ্রুজ সম্প্রদায়ের রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে সুইদা প্রদেশের আইন প্রণেতা নির্বাচন আপাতত স্থগিত রাখা হয়েছে। আন্তর্জাতিক সময় দক্ষিণ ফ্রান্সের অড অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। নারবন শহর থেকে প্রায় 30 কিলোমিটার উত্তরে এই আগুনের সূত্রপাত হয়। খরা ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। বনাঞ্চলে আগুন লাগার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় 200 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জরুরি সেবা বিভাগ। আগুন নিয়ন্ত্রণে আনতে হেরো ও অড অঞ্চলে শত শত দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত প্রায় 800 হেক্টর বনভূমি পুড়ে গেছে। আগুন যাতে আরও না ছড়ায় সেজন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। রোবট শিল্পে একের পর এক চমক দেখাচ্ছে চীন। এবার সেই যাত্রায় যোগ হলো নতুন অধ্যায়। দেশটিতে চালু হয়েছে প্রথম রোবটিক স্কুল, যেখানে মানুষের মতো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে রোবটকে। লক্ষ্য ভবিষ্যতের স্মার্ট রোবটকে বাস্তব জীবনের জন্য প্রস্তুত করা। কখনো টেনিস বল খেলছে, আবার কখনো পিয়ানো বাজাচ্ছে রোবট। দেখে মনে হবে যেন মানুষের মতোই একের পর এক দক্ষতার পরিচয় দিচ্ছে মেশিন। পূর্ব চীনের হাংজৌ শহরে প্রথমবারের মতো চালু করা হয়েছে রোবোটিক স্কুল। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে রোবটকে আরও দক্ষ করে তুলতে এই উদ্যোগ নিয়েছে চীন। স্কুলটিতে ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে রোবটকে। চারপাশের পরিবেশ বুঝতে, মানুষের সঙ্গে কথা বলতে, তথ্য বিশ্লেষণ করতে এবং যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে শেখানো হবে। এরপর সেই সিদ্ধান্ত অনুযায়ী নিজ থেকে কাজ করতে পারবে রোবট। আমরা আশা করছি এই রোবোটিক্স স্কুল থেকে প্রশিক্ষণ শেষ করার পর আমাদের রোবটগুলো বাস্তব পরিবেশে, বিশেষ করে পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় কাজ করতে পারবে। প্রতিষ্ঠানটিতে রয়েছে 4টি আলাদা স্কুল। এর মধ্যে আছে প্রযুক্তি, চিকিৎসা, শিল্পকলা এবং শারীরিক শিক্ষা বিভাগ। প্রতিটি বিভাগে বাস্তব কাগজের উপযোগী করে রোবটকে আলাদা ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে। রোবটের নিরাপদ ব্যবহার বাড়ানোর দিকেও গুরুত্ব দিচ্ছে চীন। দেশটির আশা, এই উদ্যোগের মাধ্যমে আরও উন্নত রোবট তৈরি হবে, যেগুলো ভবিষ্যতে হাসপাতাল, কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন খাতে মানুষের সহকারী হিসেবে কাজ করবে। ইশিতা আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দোহায় যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনায় হরমুজ নিয়ে দর কষাকষি। ফলপ্রসূ বৈঠকের দাবি ট্রাম্পের। খামেনি পরবর্তী ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর ব্যাপক বিমান হামলা, বেসামরিক নাগরিক হতাহতের আশঙ্কা। 15 বছর পর আবারও আলোচনায় বিতর্কিত মোতসেন বাঁধ। এবং ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ছাড়ালো 2000, কমছে নিখোঁজদের জীবিত উদ্ধারের আশা। ক্ষতিগ্রস্ত এলাকায় চরম মানবিক সংকট। এই ছিল আন্তর্জাতিক সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মাহাদি ইসলাম ধ্রুব। আলিশা, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।